স্কয়ার ইকুয়ালস টু t2 ইনটু t32। আচ্ছা একটু ক্যালকুলেশন করতে কোনো মানগুলো বসে ক্যালকুলেশন শুরু কর। দেখ তো কি আসছে, ওখান থেকে কোনো একটা ডিসিশন নেওয়া যাচ্ছে। মানগুলোকে বসিয়ে হোল স্কয়ার আর এদের মধ্যে ক্যালকুলেশন কি আসছে? a ইকুয়ালস টু d আসছে, সবার আসছে তাই? তাহলে তো অনেকটাই কাজ হয়ে যাবে। তাহলে t2 ভ্যালু কত হচ্ছে? 2d। t8 কত হচ্ছে? 8d। আর t32 32d। সাধারণ অনুপাত চেয়েছে, তাহলে যে কোনো একটাকে একটা দিয়ে ভাগ করে দে। 8d বাই 2d কত হচ্ছে? 4। as well as এটা 4। তাহলে সাধারণ অনুপাত 4। ওকে, আর কি আটকাচ্ছে বল? 18। আর সমান্তর শ্রেণীতে থাকে তার প্রমাণ করা যে কোনো গুণোত্তর শ্রেণীর তৃতীয়, চতুর্থ, আটতম পদ তিনটে গুণোত্তর শ্রেণীতে আছে। এটা বলছে PQ আর নিজে সমান্তর শ্রেণীতে আছে। এবার বলছে কোন গুণোত্তর শ্রেণীর p-তম পদ, q-তম পদ আর r-তম পদ তারা গুণোত্তরে আছে। ব্যাপারটি লাগাতে হয়, যেটা 16তে অ্যাপ্লাই করলি, 16-র অ্যাপ্লিকেশনটা 18-তে লাগাতে হয়। কি লিখতে পারি বল? হ্যাঁ, PQ আর সমান্তর শ্রেণীতে থাকলে আমরা কি লিখতে পারবো এরকম? হ্যাঁ, এটা লিখতে তো পারবো। ঘটনাটা হচ্ছে গুণোত্তর যে শ্রেণীটা বলছে জিপি 18 নম্বর। গুণোত্তর যে শ্রেণীটা বলছে জিপি p-তম পদ, q-তম পদ আর r-তম পদ, এটা বের করার জন্য আমরা বললাম যে ওই জিপির প্রথম পদ ক্যাপিটাল A লিখলাম, আর সাধারণ অনুপাত ক্যাপিটাল R লিখলাম। ক্যাপিটাল R লিখলাম কারণ ওখানে স্মল r অলরেডি আছে। কনফিউশন না হয় তাই এইগুলোকে ক্যাপিটাল লিখলাম। তাহলে প্রথম পদ সরি p-তম পদটা কি হবে বলতো? p-তম পদটা কি হবে? q মাইনাস 1। pq কি হবে? q মাইনাস 1 ইয়ার a আর টু দি পাওয়ার r মাইনাস। ওকে, তো অ্যাকচুয়ালি দেখাতে কি বলছে, এরা গুণোত্তর প্রগতিতে আছে। এরা তিনজন যদি গুণোত্তর প্রগতিতে থাকতে হয় তাহলে অ্যাকচুয়ালি কি প্রুফ করতে হবে? প্রুফটা কি করতে হবে আমাকে দেখো বল। pq বাই tp, এটা যে ভ্যালুটা দেবে সেটা হবে ইকুয়াল টু tr বাই tq। ইজ ইট? এটা যদি প্রুফ করে দিই তাহলে আমাদের অ্যাকচুয়ালি যা চাইতে হয়ে যাবে প্রমাণ। এনি ডাউট কোশ্চেন অনুযায়ী? তাহলে pq বাই tp এর মান কি দাঁড়াবে? pq বাই tp এটা লেফট হ্যান্ড সাইড দিকে করতে হয়েছে। লেফট হ্যান্ড সাইড লিখে নিতে পারি যে আমাদের প্রমাণ করতে হবে যে pq বাই tp ইকুয়াল টু tr বাই tp। লিখে নিলে আমাদের প্রমাণ করতে হবে যে সেটা লেফট হ্যান্ড সাইডে কি আছে? pq বাই tp। pq বাই tp যদি লিখি তাহলে কি হচ্ছে? a r টু দি পাওয়ার
p minus 1 divided by a r to the power q minus 1 a কাটবে তাহলে r to the power কি আসছে p minus q আচ্ছা অত কিছু লাগবে না দেখ এটা জানো তো a r to the power p minus q আচ্ছা বল আর রাইট হ্যান্ড সাইডে কি করতে পারছি tr by tq tr by tq কোন প্রবলেম হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ এইটা a r to the power q minus 1 ও উল্টে গেছে হ্যাঁ তাহলে এটা কি হচ্ছে q minus p ঠিক আছে এবার উল্টে গেছে আচ্ছা tr by tq কি আসছে a r to the power r minus 1 by a r to the power q minus 1 তাহলে কি দাঁড়াচ্ছে a কাটছে r to the power r minus q এইবার সাইডে লিখে দিই প্রশ্নানুযায়ী কি প্রশ্নানুযায়ী সাইডে যদি লিখে দিই এটা সাইডে এইটা আমরা লিখতে পারবো বলতো r minus q কে q minus p লিখতে পারবো যেহেতু প্রশ্নানুযায়ী p q r সমান্তর শ্রেণীতে আছে যেহেতু প্রশ্নানুযায়ী p q r সমান্তর শ্রেণীতে আছে সুতরাং কি হবে q minus p equals to r minus q হবে না আমরা তো বলে দিয়েছে p q r সমান্তর শ্রেণীতে আছে সুতরাং q minus p মাঝেরটা মাইনাস প্রথমেরটা equals to শেষেরটা মাইনাস মাঝেরটা যেহেতু প্রশ্নানুযায়ী p, q, r সমান্তর শ্রেণীভুক্ত সুতরাং q minus p equals to r minus q তাহলে এই যে রাইট হ্যান্ড সাইডে যে পাওয়ারে r minus q এলো এই পাওয়ারে r minus q টাকে কি লিখে দিতে পারো q minus p তাহলে এইটাও r to the power q minus p এটাও r to the power q minus p সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দ্যাট ইজ এইটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু এইটা হলে আমরা বলতে পারি এটা জিপিতে আছে কোনো ডাউট আছে কারণ কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে আমায় ক্লিয়ারলি করাবে ওকে হ্যাঁ এটা এখানে ব্র্যাকেটে লেখ এটাই রিজনটা যে প্রশ্নানুযায়ী p, q, r সমান্তর শ্রেণীভুক্ত হলে কি লিখতে পারি q minus p equals to r minus q লিখতে পারবো না p q r যদি এপি তে থাকে তাহলে মাঝেরটা মাইনাস প্রথমেরটা শেষেরটা মাইনাস মাঝেরটা ওকে তাহলে এইটার জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি তাহলে লেফট হ্যান্ড সাইডও r to the power q minus p পেয়েছি রাইট হ্যান্ড সাইডও r to the power q তাহলে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ওকে তাহলে এই ভ্যালুটা ইকুয়ালস টু এই ভ্যালুটা তাহলে আমাদের TP TQ TR এরা GP তে আছে ওকে 19 নম্বর অঙ্কটা যদি কারো কনফিউশন থাকে 19 এরটা হবে 7 নম্বর অঙ্কের মতো দেখ একটু আগে 7 নম্বর অঙ্ক হয়ে এলো আমাদের n তম পদ দিয়েছে তাহলে কি আমরা T1 T2 T3 এরকম ভাবে লিখব c টু দি পাওয়ার n ফরম্যাটে যেটা আছে সেটা কি GP সিরিজে পড়বে আর 2n ভাবে যেটা আছে সেটা 2 কমন নিলে AP তে পড়ে যাবে 1 + 2 + 3 এরকম হবে 2 কমন তো GP সূত্র লাগাবি AP সূত্র লাগাবি হয়ে যাবে 19 নম্বর আচ্ছা তারপরে 20 দুটি প্রদত্ত সংখ্যার একটি সমান্তরীয় মধ্যক এবং দুটি গুণোত্তরীয় মধ্যক p ও q হলে প্রমাণ করো যে p2/q + q2/p = 2a
এটার জন্য সমান্তরীয় মধ্যক আর গুণোত্তরীয় মধ্যকের কনসেপ্টটাকে পুরো স্বচ্ছ রাখতে হবে, পুরো ক্লিয়ারলি ভিউটা রাখতে হবে। 20 কার হয়েছে 20 দুটো প্রদত্ত সংখ্যার একটি সমান্তরীয় মধ্যক। প্রদত্ত সংখ্যা একটা যদি আমরা স্মল a ধরি আর একটা যদি স্মল b ধরি, তাদের বলছে সমান্তরীয় মধ্যক। সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল এ। সমান্তরীয় মধ্যক যদি ক্যাপিটাল এ হয় তাহলে ক্যাপিটাল এ ইকুয়ালস টু কি লিখতে পারবো? a প্লাস b বাই 2। ওকে, তাহলে এটা আগে ইনফরমেশনটা কালেক্ট কর, এটা লিখে ফেল। a ইকুয়ালস টু a প্লাস b বাই 2। আগে ধরে নে যে ধরি দুটি প্রদত্ত পদ স্মল a এবং স্মল b। ধরি দুটি প্রদত্ত পদ স্মল a এবং স্মল b এবং তাদের সমান্তরীয় মধ্যক ক্যাপিটাল A। সুতরাং ক্যাপিটাল A ইকুয়ালস টু a প্লাস b বাই 2। এটা এক নম্বর। ওকে, আর কি দিয়েছে? এবং দুটো গুণোত্তরীয় মধ্যক P ও Q। তাহলে Pটা সাপোজ ভাব এখানে আছে, Qটা সাপোজ এখানে আছে। ছবি আকারে বুঝে নেই। A থেকে A তে যেতে এপি সাহায্য হচ্ছে, এপি। এটাকে ভাবতে পারি এরকম d ডিসটেন্সে যাচ্ছে, d কি ডিসটেন্সে যাচ্ছে। A থেকে B তে আমাদের কিসে যাচ্ছে? অ্যাকচুয়ালি এপি তে যাচ্ছে, কিন্তু d ডিসটেন্স। কিন্তু স্মল a থেকে p এটা কিসে যাচ্ছে? জিপি। তাহলে কি r ডিসটেন্স, এটা কি r অনুপাতে যাচ্ছে, এটাকে জিপি তে যাচ্ছে। বলে দিচ্ছে গুণোত্তরীয় মধ্যক। গুণোত্তরীয় মধ্যক মানে কি? যে মধ্যক পদের অর্থ হলো কি মাঝখানের পদ বা পদগুলো, হয় পদ অথবা পদগুলো। এবার যদি সমান্তরীয় কথা বলে তাহলে কি একটা পার্টিকুলার ডিসটেন্স মেইনটেইন করে যাবে, আর যদি গুণোত্তরীয় বলে তাহলে পার্টিকুলার অনুপাত মানে গুণ আকারে যাবে। ক্লিয়ার? তাহলে দেখ এখান থেকে এখানেও যাবে এটা r অনুপাতে, এখান থেকে এখানে যাবে এটা r অনুপাতে। তাহলে আমরা বলতো p কে কি লিখতে পারবো? a ইনটু r লেখা যাবে। p কে ar লিখতে পারবো। এখানে লিখে দিবি যেখানে r হলো গুণোত্তর শ্রেণীটির সাধারণ অনুপাত, r হলো গুণোত্তর শ্রেণীটির সাধারণ অনুপাত। আচ্ছা, q কে কি লিখতে পারবো? বল বল বল, q কে কি লিখতে পারবো? ar স্কয়ার। pr ও লিখতে পারবো, আমরা প্রথম পদের হিসাবে লেখার চেষ্টা করি ar স্কয়ার। p কে কি লিখতে পারবো? ar কিউব। ক্যালকুলেট, এটার সাথে r গুণ করলে কি আসছে, এটার সাথে আরো একটা r গুণ করলে q, এটার সাথে আরো একটা r গুণ করলে q। তাহলে b কে লিখতে পাচ্ছি ar কিউব। ওকে, এইবার দেখ তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করলে আমরা কি কাজ করতে পারি? যেটা প্রুফ করতে দিয়েছে সেটা লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন আমরা কি পাই? p স্কয়ার বাই q প্লাস q স্কয়ার বাই p, p স্কয়ার বাই q প্লাস q স্কয়ার বাই p। p স্কয়ার বললে তাহলে কত পাচ্ছি? হ্যাঁ, তাহলে a স্কয়ার r স্কয়ার বাই q মানে ar স্কয়ার প্লাস q স্কয়ার করলে কত হচ্ছে? 34 বাই p মানে ar। তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? এখানে a দাঁড়াচ্ছে আর এখানে ar কিউব। ইজ ইট? a যদি কমন নিয়ে নিই তাহলে কি আসছে? আচ্ছা, a কমন নেওয়ার দরকার নেই, একটা বুদ্ধিমানের কাজ করে 2 ইনটু a প্লাস ar কিউব বাই 2 লিখতে পারি। এইটা মানে কি? a
প্লাস এ আর কিউব মানে কি বি, তাহলে এ প্লাস বি বাই টু লিখতে পারি। কেন করলাম নিজেরা বুঝতে পারছিস নিশ্চয়ই এখন। এ প্লাস বি বাই টু মানে কি এ, তাহলে 2a ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড 2। ওকে, তাহলে সব সময় কি মাথায় রাখতে হবে, আমাদের হাতে যা যা ডেটা আছে একটা এরকম একটা স্ট্রাকচারাল ফর্মে সাজিয়ে দিই। একটা সুন্দর যদি স্ট্রাকচারাল ফর্মে সাজিয়ে দিতে পারিস তাহলে তোর কাছে ভিউটা ক্লিয়ার হবে। কিছু না কিছু একটা ছবি আকারে সাজানোর চেষ্টা কর। এইবার সাজানোর পরে তারপরে একটা কি ইনফরমেশন লিখতে পারছিস, সেগুলো একটা ইকুয়েশন আকারে লিখে ফেল। তারপরে একটু পারমিশন কম্বিনেশনটা সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমার, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক কত পর্যন্ত দেওয়া আছে? 20 অবধি তো। পরের দিনের হোম টাস্কটাকে বলে নিই, তারপরে এখানে একটা দুটো অঙ্ক হিটস ডিসকাস করবো বা তোদেরও করতে হবে। পরের দিনের হোম টাস্কটা আমি আগে বলি, কারণ এখান থেকে অনেক কিছু বাদ যাবে। একটা পুরো দীর্ঘ শেষ পর্যন্তই থাকবে, কিন্তু কিছু বাদ যাবে, কিছু সঠিক হবে। বলছি যেগুলো সেগুলোকে কর, তাহলেই না, কারণ হয় এই যে এগুলো করা হলো এগুলো দিয়ে অনেক কিছু কভার হয়েছে, অথবা কিছু আছে কোশ্চেনের অঙ্ক কোনো কখনোই আসে না, ঠিক আছে, অথবা অনেকগুলোই আছে যে প্রয়োজন নেই। সেগুলোকে অফ রেখে আমি মেন অঙ্কগুলোকে দিচ্ছি, সেগুলো করলেই পুরো একদম করবো। পরে তো গিয়ে একটু রায়ন মার্টিন একটা কিনতে হবে কোশ্চেন ব্যাংক, ক্লাস 11 টেস্ট পেপার বেরোয় না, 12 এ টেস্ট পেপার, একটা রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক এটা কিনতে হয়। পরে এখনো কিনে রাখতে পারিস, নিজেরা একটু দেখতে পারিস, যে চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে সেগুলো দেখতে পারিস, নিজেরা একটু শুরু করে দিতে পারিস। তবে আটকালে আমাকে জিজ্ঞেস করতে পারিস, নিজে থেকেও কিছু এক্সট্রা কাজ করতে হবে। আর তার মধ্যে এই যে একটা পরিস্থিতি করোনা, তার কতটা স্বাভাবিক হবে কীভাবে বোঝা মুশকিল। তো নিজেরা একটা বই কিনে নিজেরা ওই যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেগুলো একটু দেখতে পাচ্ছি। ওখানে বিভিন্ন টাইপের কোশ্চেন আছে, ভ্যারাইটি স্কুলের আছে, বা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো ওখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে, তোমরা দেখ। তো ওখানে যখন সলভ হবে তখন আবার কিছু কিছু কোশ্চেন চলে আসবে, বুঝতে পারো। তো আমি যেগুলো বলছি সেগুলোকে দাগিয়ে নি, মানে সেগুলো করবি, তাহলেই হবে। সেগুলো করবি বলছি, সেগুলো আমি করতে হবে। 23 এগুলো রাইট দিয়ে না বা ডট দিয়ে না, সেগুলোই করলেই যথেষ্ট। সংক্ষিপ্ত 23, 24, 25 তিনটে, 23, 24, 25 তিনটে। তারপর হলো 28, 29 ডট বা রাইট দিয়ে, 23, 24, 25, 28, 29। ওকে, আচ্ছা, দীর্ঘর 1, মানে দীর্ঘর 1-এর 1 আর 3 এগুলো কর। আর দীর্ঘর 1-এর 1টাকে স্টার মেরে দেব, দীর্ঘর 1-এর 1কে স্টার মেরে দেব। আমি কি এখানটা ইয়ে করে দেবো, পেনটা দে, কি হলো, দাঁড়া, কি বললাম, 23, 24, 25, তাই বললাম তো, 28, 29। আচ্ছা, ওখানে 28-এরটাকে স্টার মেরে দিই। আচ্ছা, এবার দীর্ঘর 1-এর 1 এটা স্টার, 1-এর 3। ওকে, তারপরে হলো 2, মানে এমনি ইংলিশ 2, 3, তারপরে 5, এরপরে পুরো জাম্প করে চলে যায় হলো 9-তে, 9, 10, এখানটা একটু করতে হবে, 10, 11, 12, ঠিক আছে। 13 দাগে 1 আর 3, ঠিক আছে। 14 দাগ ফুল, আর এটাও ইম্পর্টেন্ট, স্টার মেরে দেবে, 14 দাগ ফুল উইথ স্টার। ওকে, তারপরে করবি 16, 18 দাগ ফুল উইথ স্টার,
খেয়েছে ওই এর সঙ্গে কত পর্যন্ত লক্ষ্য? তাহলে তো অনেকগুলো ঝামেলা হয়ে যাবে। ম্যাথ করবে তো এবার? দাঁড়ায়, তাহলে আমি কনফার্ম করি প্রথম থেকে যে এই সংক্ষিপ্ত 23-এ কি আছে, এবিসি গুণোত্তর পদ্ধতিতে আছে, ঠিক আছে তো? হ্যাঁ বলছি। 24-এ ডি ও সি সমান্তরীয় মধ্য, 25-এ 1/g² - s², 28-এ একটা বড় ফাংশন আছে কম্পাকশনিয়ান, ঠিক আছে, 29-এ সামেশন, ঠিক আছে, দীর্ঘতে একের থেকে এস আর টি, হ্যাঁ একের 3 21s 5s, হ্যাঁ 2 এর দাগে 3 6 12 24, এগুলো ঠিক আছে, 3 এর দাগে s এর 1 প্লাস হ্যাঁ 5 এর দাগে x প্লাস 1/x, ঠিক আছে, 9 এর দাগে 2 প্লাস √3, 10 এর দাগে √² - c², 11 1/c 1/a, 12 1/x 1/y, ঠিক আছে, 13 এক সমান্তর শ্রেণীভুক্ত তিনটি সংখ্যা যোগফল 18, ঠিক আছে। আচ্ছা 13 3 তিনটি সংখ্যার গুণফল 216, তাহলে এগুলো ঠিকই আছে। 14 দাগে 5টা অঙ্ক আছে, এগুলো ঠিক আছে। 16 দাগে a:b:c, এখানে তো চেঞ্জেস, ও এই স্টুডি ওটা 15 এর মানে 1:3:5 হ্যাঁ 1:3:5, 15 দাগে দুটো অঙ্ক, তাহলে 15 দাগ হবে। এখানে ভিডিওতে আমি মেনশন করে দিই যে অঙ্কটায় a:b:c 1:3:5 আছে, সেই অঙ্কটা করতে হবে। সেইখানে দুটো অঙ্ক আছে, কারো বইতে 16 দাগ হতে পারে অথবা কারো বইতে 15 দাগ, ঠিক আছে। আচ্ছা আর কি, তাহলে কি হচ্ছে, তাহলে একটা অঙ্ক পিছিয়ে থাকবে, তাই তো? তাহলে তো 18 দাগে 5টা অঙ্ক নেই, 17 দাগ, ওই 17 দাগ থেকে স্টার্ট হবে, ঠিক আছে, চারটেই কর, তারপর কোনটা মিসিং লিখছি। হ্যাঁ তাহলে 18 দাগে 5টা অঙ্ক অথবা 17 দাগে তাহলে 4টে অঙ্ক আছে, সেটা করতে হবে, ঠিক আছে। তবে এটাকে স্টার মেরে দে, ওই দাগ 17 দাগ নামটা থাকে তাহলে স্টার মেরে দে, আর তোরা তাহলে 18 দাগ নাম করতে পারবে। আচ্ছা এরপরে হলো 19, আমাদের অফিস তাহলে হবে কি আছে, 2r + 1 2 আর 8, তাহলে তোদের বইতে 18, একটা করে পিছিয়ে থাকতে পারে। এরপরে করবি 22, কি আছে m+1 তম, n প্লাস এটা কত 21, এবার কারো বইতে 21, তাহলে ঠিক আছে, আর কিছু তেমন করার নেই, এগুলো কর তাহলে যথেষ্ট, ঠিক আছে। এখানে কিছু আমি একটু ডিসকাশন করি। কটা বাজবে? টাইমিংটাকে 9টা বাজতে 5। আচ্ছা দেখ, নম্বরটাকে আমি বেশি কিছু বলছি না, একটু নিজেরা বুদ্ধি করে চেষ্টা করিস বাড়িতে। শুধু এইটুকু বলার যে সাধারণ বীজ মানে নিশ্চয়ই বুঝতে পারছিস, যদি ভাব দুটি সমীকরণেরই একটি বীজ হয় আলফা, বা নিজের মতো অন্য কিছু লিখতে পারিস, পিকিউ নিয়েও লিখতে পারিস, তাহলে আমরা কি বলতে পারি যে প্রথম সমীকরণের বীজও আলফা হবে, মানে কি a⁴² + b⁴ + c হবে, কারণ এই বীজটা সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে। সিমিলারলি আমরা এটাও বলতে পারি যে পরের যে সমীকরণ আছে সেটাও কি হবে, d⁴² + কি আছে 2e আলফা, আচ্ছা এটা 2b হবে, 2b আলফা 2e আলফা + a, এটা হবে, ঠিক আছে। তো তারপরে বাদ বাকিটুকু আমি বাড়িতেই ট্রাই করে দিলাম, 23 আমি একটু বললাম,
একটু ভাব। ঠিক আছে। আচ্ছা 24 কি বলছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যা b এবং c এর সমান্তরীয় মধ্যক a, অনেকটাই এই অঙ্ক না? b এবং c, b কোথায় আছে? এইখানটায় b আছে, এখানটায় c আছে, তাদের সমান্তরীয় মধ্যক a, তাহলে সেটা এখানে আছে। আচ্ছা আর কি দিয়েছে? এবং g1 g2 দুটো গুণোত্তরীয় মধ্যক, তাহলে g1 কোথায় আছে? এখানটায় g1 আছে, এখানটায় g2 আছে, মানে সমস্ত ভ্যালুগুলো বের করা যাবে। তারপরে এটা প্রমাণ করতে দিয়েছে লেফট হ্যান্ড সাইডে বসানো যাবে, এটা অ্যান্সার আসবে, সেটা কি রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল হবে। তো এটা ক্যালকুলেশন করে চেক করতে হবে। অঙ্কের টাইপটা কি অনেকটাই 20 নম্বরের অঙ্কের মতো। চেষ্টা কর 25-এর অঙ্কটাকেও আমরা অনেকটা সেই ধাঁচেই ফেলতে পারি। 25-এর অঙ্কটা ভালো করে খেয়াল করেন, 25-এর অঙ্কটাকেও আমরা সেই ধাঁচে ফেলতে পারি। আচ্ছা 28টা আমি জাস্ট ওই বললাম স্ট্রাকচার সাজিয়ে দিচ্ছি, নিজেরা ভাবতে হবে কি হচ্ছে ব্যাপারটা। দেখ এ ও বি এর মধ্যবর্তী n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক আছে। প্রবলেম রিফ্লেকশন হচ্ছে, একটু বন্ধ করে দেন না তুমি, ওইটা ওই প্রকৃতিতে নামিয়ে ঘড়িটা টেনে দেন। ওপর দিক থেকে দড়িটা টেনে দেখানো হচ্ছে কি? ঠিক আছে। আচ্ছা তাহলে কি কোথায় ছিল? ও 28 এ ও বি এর মধ্যবর্তী n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক আছে। তাহলে ব্যাপারটা কি? দেখ স্ট্রাকচারটা সাজিয়ে নিই। এ কোথায় আছে, বি কোথায় আছে? এ আছে এখানে, বি আছে এখানে, তাদের মাঝখানে কতগুলো গুণোত্তরীয় মধ্যক? n সংখ্যক। তাহলে এখানে ভাব n খানা পদ আছে, এইভাবে ভেবে নেব n খানা পদ আছে। এটা লিখতে পারি, এভাবে লিখতে পারি g1 g2 g3 ডট 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 gn। আচ্ছা আমাকে এইটা লজিক্যালি বলতো, এখানে যদি nটা পদ থাকে, এখানে টোটাল পদ কটা হবে? n+2। এইখানে পদ সংখ্যা হলো n, আর এইখানে পদ সংখ্যা কি? n+2 খানা পদ। আর এরা কি পুরোটাই কিসে আছে? জিপিতে আছে কি? বাট এদের দুজনের বলছে মাঝখানে n খানা গুণোত্তরীয় মধ্যক, প্র্যাকটিক্যালি এরা পুরোটা কিসে আছে? জিপিতে আছে। এটা ভাবতে হবে। জিপিতে যদি থাকে, জিপির অ্যাকচুয়ালি প্রথম পদ পেয়ে গেছি। এইবার আমাদের ক্যালকুলেশনের জন্য কি দরকার? আর তাহলে ধরে নেয় সুতরাং ধরি যে সাধারণ অনুপাত ইকুয়ালস টু আর। ক্লিয়ার? আচ্ছা এইবারে কি বলছে? গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি বের করতে বলছে। তো আচ্ছা আমাকে এমনি বলতো যে গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি চেয়েছে, মানে অ্যাকচুয়ালি কি চেয়েছে আগে বলো। g1 থেকে gn পর্যন্ত যোগ করো, তাই তো? এনি ডাউট? ওকে, মানে প্র্যাকটিক্যালি কি চাইছে? আমি এটা বলতে পারি g1 টা অ্যাকচুয়ালি কত? ar, কারেক্ট? এটা আচ্ছা এটা ar টু দি পাওয়ার n, কারেক্ট? এখানে যত তম পদ তার পাওয়ারে তত থাকছে, তাহলে এ আর টু দি পাওয়ার n। তাহলে কি হচ্ছে? এ আর থেকে শুরু করে এ আর টু দি পাওয়ার n পর্যন্ত যোগফল চলছে। কিন্তু প্রবলেমটা কোথায়? যে এখানে যেটা অ্যান্সার দিয়েছে ওখানে কিন্তু আর বলে কিছু নেই। কি আছে? সব বি আর এ দিয়ে আছে। তাহলে আমাদের কি করতে হবে? আর এর ভ্যালুটাও কিসে কনভার্ট করতে হবে? বি আর এ তে কনভার্ট করতে হবে। বল আর এর ভ্যালু যদি বি তে আর এ তে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? এ আর বি এর মধ্যে রিলেশন কি বল? বি ইকুয়ালস টু কি লিখতে পারি? এ আর টু দি পাওয়ার কটা পদ গেছে এখানে? n+2 -1 না? অভিজিৎ বুঝে যাচ্ছে ব্যাপারটা? n তম পদের সূত্র কি? a আর টু দি পাওয়ার n-1।
n এর জায়গায় টোটাল কটা পদ আছে? n প্লাস 2টা পদ আছে। তাহলে কি হবে? n প্লাস 2 মাইনাস 1। তাহলে b ইকুয়ালস টু কি লিখতে পাচ্ছি? a r টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে r এর মান কি হচ্ছে দেখতো? b বাই a হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। r এর মান b বাই a হচ্ছে, আর এই পাওয়ারটা এখানে কি ওর পাওয়ারের ঘরে চলে যাবে, তাই হয়তো। তাহলে b বাই a হোল টু দি পাওয়ার 1 প্লাস 1। এইবার কি করবি? এদের যোগফলটা বের করবি যোগফলের সূত্রে। যোগফলের সূত্রে যোগফল বের করলে কি হবে? এরকম টাইপের হবে তো ব্যাপারটা। জিপির যে সূত্র যোগফলের হওয়ার পরে এই ভ্যালুটাকে এখানে পুট করে তোকে ক্যালকুলেশন করে ওই জিনিসটা আনতে হবে। এই যে আর এর ভ্যালুটা এটা পেলাম, সেই ভ্যালুটা এই আর গুলোর জায়গায় পুট করে ক্যালকুলেশন করে ওই জিনিসটা আনতে হবে। এটা দিয়েছি। এইবার বাড়িতে একটু চেষ্টা করে দেবে, ঠিক আছে? একের 1 বা একের 3 আমার নতুন কিছু বলার নেই, কারণ এটা কোনো না কোনো জায়গায় ডিসকাস হয়েছে। দেখ, n সংখ্যক পদের যোগফল s গুণফল p, তাহলে অ্যাকচুয়ালি তোদের কি পদগুলোকে ধরে নিতে হবে। a আর a স্কয়ার, তাহলে যোগফল s গুণফল p। আর অনন্যকের যোগফল, অনন্যক বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, 1 বাই a 1 বাই a আর এগুলো ইকুয়ালস টু কত? যোগফল r। আর এইবার যেটা প্রুফ করতে দিতে করতে হবে, তার জন্য প্রয়োজন হলে জিপির যোগফলের সূত্র লাগাতে হতে পারে। এস এর মানটা অ্যাকচুয়ালি কি আসছে? জিপির যোগফলের সূত্র লাগাতে হতে পারে, ঠিক আছে? আর এর মানটা কি আসছে? জিপির যোগফলের সূত্র এটাও লাগাতে হতে পারে। এটা বুদ্ধি হলে লাগাবো। আচ্ছা, দেখি এখন একটা অঙ্ক এখানে নিজেরা ট্রাই করতো। 9 নম্বর অঙ্কটা বাদ বাকিগুলো বাড়িতে চেষ্টা করো, যা যা বলছে সেই ইনফরমেশনের উপর বেস করে চেষ্টা করো। 9 নম্বরটা ট্রাই করতো। বলছে দুটি সংখ্যা a আর b হলে তাদের সমান্তরীয় মধ্যকটা কি হচ্ছে? a প্লাস b বাই 2। আর তাদের গুণোত্তরীয় মধ্যকটা কি হচ্ছে? পাওয়ার অফ a। সেটা হলো যে a প্লাস b বাই 2 ইকুয়ালস টু টুয়াইস রুট ab। এখান থেকে কি আসছে? কিছু বোথ সাইড হোল স্কয়ার করলে কি আসছে? সমান্তরীয় মধ্যকটা গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ। এটার সাথে 2 গুণ করলে তবে সমান্তরীয় মধ্যক। দেখ ভালো করে, গুণোত্তরীয় মধ্যকের দ্বিগুণ। তাহলে গুণোত্তরীয় মধ্যকের সাথে যদি 2 গুণ করি তাহলে সমান্তরীয় মধ্যকটা পাবো, ঠিক আছে? ভালো করে খেয়াল করে নিন। এই যে 10 হলো 5 এর দ্বিগুণ। 10 হলো 5 এর দ্বিগুণ মানে কি? 2 × 5, ঠিক আছে? তাহলে a প্লাস b বাই 2 ইকুয়ালস টু এইটা। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি পাচ্ছি কি? a প্লাস b হোল স্কয়ার বাই 4 ইকুয়ালস টু 4ab। মানে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 16ab, তাই না? a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 16ab পাচ্ছি এটা। এখান থেকে a মাইনাস b হোল স্কয়ারের মান বের করতে পারবো। প্লাস 4ab ইকুয়ালস টু কত? 16ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ভ্যালু কত? 12ab, তাই তো? আচ্ছা, এইবার একটাকে যদি আরেকটা দিয়ে ডিভাইড করি কি পাচ্ছি? এককে যদি 2 দিয়ে ডিভাইড করি কি পাচ্ছি? a প্লাস b হোল স্কয়ার
by a minus b whole square equals to 16 by 12 মানে হচ্ছে কি 4 দিয়ে কাটলে 4 by 3 তাহলে কি হচ্ছে a plus b by a minus b বর্গমূল করে দিই তাহলে কত হবে 2 by root 3 হচ্ছে বল এবার কি করলে আমাদের অ্যাকচুয়াল অ্যানসারটা পেয়ে যাবে গুড যোগ ভাগ করে দে এখানে লব আর হর যোগ করে দিলাম এখানে লব থেকে হর বিয়োগ করে দিলাম তাই তো তাহলে 2 plus root 3 2 by simply 2a by 2b equals to 2 plus root 3 by 2 minus root 3 এখান থেকে 2 2 কেটে যাচ্ছে আলটিমেটলি a is to b equals to 2 plus root 3 is to 2 minus 2 অঙ্কটা কি ছিল অঙ্কটা শুধুমাত্র মতলবটা লেখা হয়ে গেলে অঙ্কটা তো ক্লাস 7 8 এর অঙ্ক প্র্যাকটিক্যালি অঙ্ককে ছোটবেলার সিস্টেমে নিয়ে যেতে হবে কতটা সমান্তরালভাবে ক্যালকুলেশনটা কিন্তু দিন আমি লিখতে পারবো ঠিক আছে 10 নম্বরের অঙ্কটাও এর কাছাকাছি একটা অঙ্ক আছে 10 নম্বরের তাহলে চেষ্টা করি কিছুটা কাছাকাছি ব্যাপার আছে ঠিক আছে আর এই সমস্ত সূত্রকে একটু ভালো করে অ্যাপ্লাই করার চেষ্টা করবি a plus b whole square a minus b whole square by 4ab সূত্র কি ছিল ab সূত্র কি ছিল ছোটবেলা 7 এর আছে ওই সূত্রগুলো এখানে অ্যাপ্লিকেশন হতে পারে একটু এদিক ওদিক করে ঠিক আছে ওগুলোকে কিন্তু মনে করে অ্যাপ্লাই করতে হবে 11 12 13 নতুন ভাবে কিছু বলার নেই কারণ সংক্ষিপ্ত তো বেশ কিছু ডিসকাশন হয়েছে এই লেভেলে নিজেরা চেষ্টা কর আমি একটু চাইছিলাম একটু 14 আর কারো বইতে 17 কারো বইতে 18 এই অঙ্কগুলো একটু জাস্ট ডিসকাস করি যাতে এই অঙ্কগুলো হলকা করে করতে পারি দেখ 14 1 14 1 যদি করতে হয় তাহলে কি করা যেতে প্লাস 11 প্লাস 111 60 হয় তারপরে প্রত্যেক কি হবে 1111 মানে এইটা আর যোগফল বের করতে বলছি এরকম ভাবে n সংখ্যক পর্যন্ত যে পদ যাচ্ছে তার যোগফল বের করতে বলছি কি করব কিভাবে এটাকে সাজালে করা যেতে পারে plus 1 বেশ 1 plus 10 plus 1 ওকে এটাকে 100 প্লাস 11 আচ্ছা বেশ তারপরটা 1000 প্লাস 111 তাহলে আবার তো এই 1 11 111 আবার ওই টাইপ হয়ে যাবে তাহলে কি করা যেতে পারে আচ্ছা এখানে একটা কাজ কর এইটা তো n সংখ্যক পদ পর্যন্ত যোগফল এটাকে ধরে নে যে s সাফিক্সে n s সাফিক্সে n ঠিক আছে মানে কি n সংখ্যক পদ পর্যন্ত এইভাবে যেটা চলবে তার আমরা যোগফলটা বের করতে চাইছি s সাফিক্স n তো আমরা এইভাবে বের করেছি এরপরে 1 10 100 1000 এদেরকে এক জায়গায় করে এইটা কোন পর্যন্ত যাবে n তম পর্যন্ত ইজ ইট এনি ডাউট
ওকে, আচ্ছা আর যেগুলো পড়ে থাকছে সেগুলোকে একটা জায়গায় ঢুকিয়ে দিই। 1, 11, 111 বলতে এইটা কোন পর্যন্ত যাবে? 10 মাইনাস 1 পর্যন্ত। এই ডিসকাশন আজকে অলরেডি হয়েছে কি, কারণ এটা একটা পদ পরের থেকে শুরু হচ্ছে। তাহলে n-1 তম পর্যন্ত অন্য আছে কারো? এইটা কি জিপি সূত্রে পড়তে পারে? জিপি সূত্রে পড়লে কি হবে বল? প্রথম পদ কি? 1, তারপরে আর হলো 10, তাহলে 10 টু দি পাওয়ার n প্লাস 1 আর নিচে 10 মাইনাস 1। আচ্ছা আর এইটার পরিবর্তে কি লিখতে পারি বলতো বুদ্ধি করে? মানে n খানা পদ পর্যন্ত যোগফলকে আমরা sn লিখেছি। হ্যাঁ correct, s সাফিক্সে মাইনাস n মাইনাস 1, আর এখানে n তম পর্যন্ত ছিল তার যোগফল হলো sn। যদি চারটে পদের যোগফল বের করতাম তাহলে s4 লিখতাম, এখানে n মাইনাস 1 খানা পর্যন্ত আছে তাহলে sn মাইনাস 1। তাহলে আমাকে বল এইটাকে যদি আমি লেফট সাইডে টেনে নিয়ে আসি তাহলে sn মাইনাস sn মাইনাস 1 কত কি হচ্ছে? 10 টু দি পাওয়ার n বাই 9 মাইনাস 1 বাই 9। ইজ ইট? এনি ডাউট? ওকে, এইটা মানে কি লিখতে পারি? এটা মানে এখানে তো লিখতে পারবো না, এটা তো এপিতে নেই। এপিতে থাকলে এটা মানে কি লিখতে পারবো? এন তো আমার লিখতে পারবো, কি এন লিখতে পারবো? না এখানেও লিখতে পারবো, এখানে লিখতে পারবো না তা না, কারণ T1 T2 T3 যদি S3 হয় আর T1 প্লাস T2 S2, S3 থেকে S2 বিয়োগ করলে কি হবে? T3 হবে। এপি বা জিপি বলে আলাদা পার্থক্য। ঠিক আছে, তাহলে এটাও আমরা লিখতে পারি, এটাও আমরা বলতে পারি কি T n তম পদই হচ্ছে। তাহলে কত হচ্ছে? 10 টু দি পাওয়ার n বাই 9 মাইনাস 1 বাই 9। আর টিএন যদি পেয়ে যাই এবার কি অঙ্কটা করা যাবে? এন খানা পদের যোগফল থেকে যদি n মাইনাস 1 খানা পদের যোগফলকে বাদ দিই, এই যে তিনটে পদের যোগফল মানে কি T1 T2 T3, তার থেকে যদি দুটো পদের যোগফলকে বাদ দিই কোনটা পড়ে থাকবে? ওই ব্যাপার, n খানা থেকে n মাইনাস 1টা বাদ যাচ্ছে, লাস্টেরটা পড়ে থাকছে। ঠিক আছে? তাহলে Tn এটা হলো। তাহলে এবার আমরা কি করবো বল? T1 বের করবো না? T1 কত? 10 বাই 9 মাইনাস 1 বাই 9। T2 কত? 10 স্কয়ার বাই 9 মাইনাস 1 বাই 9। এরকম ভাবে Tn কত? 10 বাই 9 মাইনাস 1 বাই 9। গুড। এবার এটা যোগ হবে, তাহলে Sn এখানে 1 বাই 9 কমন যাচ্ছে, তাহলে 10 প্লাস 10 স্কয়ার, এটা কি জিপি সূত্র? আচ্ছা এখানে মাইনাস 1 বাই 9 কমন গেলে n আসবে, এটা জিপি সূত্রে পেলে দে, ব্যাস ক্যান্সেলেশন। কত হচ্ছে? জিপি সূত্রে পেলে দে এটাকে, তাহলে হচ্ছে 10 into 10 to the power n minus 1 by 10 minus 1 minus n। এখানে একবার অ্যান্সারটা 14 এক ঠিকই আছে। n বাই 81 হচ্ছে n to the power n minus 1 minus n by 9। ওকে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার ব্যাপারটা? এনি ডাউট? নো ডাউট। আচ্ছা দুয়ের, আচ্ছা একই রকম ভাবে আমাকে বলতে একের হিসাবে চারেরটা করা যাবে? একই ব্যাপার, কারেক্ট। আচ্ছা এবার হলো দুয়ের অঙ্কটা, এটা 0.88 এইটা, এটাও টাইপ অফ একই ম্যাথ না? পয়েন্ট আছে তো,
পয়েন্ট আছে, একে আলাদা কিছু? আচ্ছা দেখ, এরকম টাইপের একটা অঙ্ক উদাহরণ 22-2 পাবি। উদাহরণ 22-2 পাবি। আচ্ছা, উদাহরণ 22-1 দেখলে এই অঙ্কটার একটা বিকল্প উপায়ও পাবি। উদাহরণ 22 একবার দেখ, বিকল্প উপায়ও পাবি। বাইশে আছে তো, 4 কমন নিয়েছে, তারপরে 1 + 11 + 111 চলে এসেছে, মানে কি এই অঙ্কটা। এরপরে 21 আছে, ঠিক আছে, 21 দেখ, 4 কমন নিলে এটা চলে এসেছে। তারপরে কি করছে, ইচ্ছে করে 1/9 কমন নিয়েছে, 9, 99, 999 এগুলো এসেছে। ওগুলো কি লেখা যাবে? 10 - 1, 100 - 1। অ্যাকচুয়ালি ওই প্যাটার্নও করতে পারিস। এইটাও একটা ওয়ে, ওইটাও একটা ওয়ে অফ থিঙ্কিং। বোঝা যাচ্ছে? প্রসেসটা বোঝা যাচ্ছে কি? তাহলেই হবে। তাই 21-2 বা 22-2 তাদের যেটা আছে, ওখানেও দেখ একই কনসেপ্ট অ্যাপ্লাই হয়েছে। 7 কমন গেছে, তারপরে বাই 9 করে দিল। বাই 9 হলে ভেতরে কি হচ্ছে? 0.9 প্লাস 0.99, তাহলে একটা কি হচ্ছে? 1 - 0.01, এটা 1 - এটা 1 - 0.21, তারপর 1 - 0.01, এইভাবে যাবে। 1 দিয়ে এই সংখ্যক পদ চলে আসবে, আর 0.1, 0.01 এগুলো একটা ব্র্যাকেটে ঢুকিয়ে দিয়ে আলাদা আলাদা জিপি তৈরি করবে। হ্যাঁ, মনে কোন ঢুকলে বলিস আবার, আমি এখানে দেবো। যাই হোক, প্রসেসটা ওকে হবে। এইভাবেই কিন্তু 14 দাগে বেশ কিছু অঙ্ক সবচেয়ে হয়ে যায়। আচ্ছা, 18 দাগে কি কেস হচ্ছে? 18 দাগটাকে একটু ভালো করে যদি অবজার্ভ করিস, দেখ লগটা গেছে হলো এপিতে, আর হরটা গেছে জিপিতে। এরকম করে গিয়ে এনতম পদটা আমাদের যদি বের করতে হচ্ছে না, এনতম পদটা ওরা লিখে দিয়েছে। আচ্ছা, এরকম একটা কেস হতে পারে যে এনতম পদ আমাদের নিজেদেরই বের করতে হলো। তাহলে কি আমরা লক্ষ্য করবো যে লগটা কি সিকোয়েন্সে গেছে, সেটার মতো করে লবের এনতম পদ বের করবো। ভালো করে শুনে নে কথাটা, লগটা কোন সিকোয়েন্সে গেছে সেটার হিসাব করে আমরা লবের এনতম পদ বের করবো, আর হরটা কোন সিকোয়েন্সে গেছে সেটা হিসাব করে আমরা হরের এনতম পদ বের করবো। ঠিক আছে, যদি এনতম পদ না বলে, কিন্তু এখানে এনতম পদটা বলে দিয়েছে, তো আমাদের একটা বেনিফিট হয়ে গেছে। একটু অন্য একটা টাইপটা একটু বলে দিতে চাই, কাজ করে দিতে চাইছি। ভাব 18-3, 12, 105, বল নিজের একটু অবজার্ভ করে বলতো, একটু বলা যেতে পারে। এর কাছাকাছি একটা জিনিস আমি ডিসকাস করেছি আজকে, এটা এই পর্যন্ত কি বলতে পারি, যাতে একটা জিপিতে পড়তে পারে, আরেকটা ধর আরেকটাও জিপিতে পড়তে পারে, অথবা এপিতে পড়তে পারে। বল 12কে কত লিখি? 10 + 2, এটা 100 + 5, এটা 8, এটা 10,000 + 11, এরকম চলবে। 10, 100, 1000, এটাকে এক জায়গায় ঢুকিয়ে দিতে পারি। 10, 10^2, 10^3, 10⁴ প্লাস ... nতম পর্যন্ত লিখে দিই, nতম পর্যন্ত। তাহলে এটা জিপি সূত্রে পড়ে যাবে। আচ্ছা, আর এইটা 2 + 5 + 8 + 11, এটা কোন পর্যন্ত? এটাও nতম পর্যন্ত। যদি প্রথম থেকে শুরু হয় তাহলে nতমই থাকবে, যদি একটা বাদ দিয়ে তারপর থেকে শুরু হয় n - 1, যদি দুটো বাদ দিয়ে শুরু করে 2, এটা জিপি সূত্রে পড়ে যাবে। আর এটা এপি, প্রথম পদ 2, সাধারণ অন্তর 3, বের করা যাবে, হয়ে যাবে স্যার। এরকম ভাবেই দেখবি 3-এর দাগ, এমনকি 4-এর দাগ অনেকটা একই কনসেপ্ট, 5-এর দাগ একটা একই কনসেপ্ট। ঠিক আছে, তো তাহলে আজকের মতো এখানে অফ করছি। ওকে, চেষ্টা কর, তারপর আবার পরে